আসসালামু আলাইকুম। প্রবর্তনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা করছিলাম বিন্যাস সমাবেশ। তো বিন্যাস সমাবেশে আমরা কিন্তু শব্দ গঠন সংক্রান্ত যে অঙ্কগুলো এটা গত ৩ টা পর্বে আমরা দেখেছি। আজকে আমরা দেখব NPR দিয়ে আসলে কি বোঝায়। আমরা এতদিন ধরে n ফ্যাক্টোরিয়াল রিলেটেড অঙ্কগুলো করছিলাম। তো NPR দিয়ে কি বোঝায় সেটা আজকে আমরা দেখব। তো বিন্যাস সমাবেশের এটা হচ্ছে ৬ষ্ঠ লেকচার। আমি আমাদের এই প্লেলিস্টের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা যারা আমাদের সবগুলো ভিডিও শুরু থেকে দেখতে চাও তাদেরকে অবশ্যই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে হবে। এটা কিন্তু একটা সিকোয়েন্সিয়াল জিনিস, ঠিক আছে? তুমি হুট করে যদি ৬ নাম্বার ভিডিও দেখো তাহলে কিন্তু আগের যে কনসেপ্টগুলো আমি বলবো সেগুলো তুমি বুঝতে পারবা না। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আগের ভিডিওগুলো একটু দেখে আসো। ওকে, সো আমরা বলছিলাম যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস বা বস্তু হতে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস বা বস্তু হতে সবগুলো জিনিস নিয়ে সাজানোর উপায়, সবগুলো নিতে হবে, ঠিক আছে? সাজানোর উপায় আমরা কি বলছিলাম হচ্ছে গিয়ে এন ফ্যাক্টোরিয়াল। কয়েকটা জিনিস আমি মার্ক করছি। ফার্স্ট কথা হচ্ছে ভিন্ন ভিন্ন অবজেক্ট হতে হবে। ভিন্ন ভিন্ন অবজেক্ট যদি না হয় তাহলে কিন্তু আমাদের এন ফ্যাক্টোরিয়াল রেজাল্ট আসে না, এটা তোমরা জানো। তো ভিন্ন ভিন্ন অবজেক্ট যদি হয় তাহলে সবগুলো নিয়ে তুমি যদি সাজাও সেক্ষেত্রে তোমার রেজাল্ট হবে এন ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমি যদি সবগুলো নিয়ে না সাজাই তাহলে কি হবে? সাপোজ আমাকে 7টা অবজেক্ট দিল, 7টা অবজেক্ট থেকে নিয়ে বললো যে 4টা অবজেক্ট নিয়ে তুমি সাজাও বা 4টা বস্তু নিয়ে সাজাও বা 7টা থেকে 3টা নিয়ে সাজাও। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমার রেজাল্টটা এন ফ্যাক্টোরিয়াল হবে না। এইখানেই আমাদের কাজে আসবে NPR। দেখো কি বলছি, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, ভিন্ন ভিন্ন কথাটা এখানেও কাজে লাগবে। অবশ্যই অবজেক্টগুলোকে ভিন্ন ভিন্ন হতে হবে, ভিন্ন ভিন্ন না হলে তুমি আসলে বিন্যাসের এই কনসেপ্টটা কাজে লাগাতে পারবা না। আচ্ছা, তো ভিন্ন ভিন্ন হতে হবে। এবার আমি সবগুলো নিব না, কতগুলো নিব? আর সংখ্যক বস্তু নিব এবং এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আমার এন এর ভ্যালুটা আর এর চেয়ে বড় বা সমান। এন আবার কি জিনিস? n belongs to ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? n belongs to ন্যাচারাল নাম্বার মানে n হচ্ছে গিয়ে একটা স্বাভাবিক সংখ্যা এবং r এর যে ভ্যালুটা সে r এর ভ্যালুটা অবশ্যই n এর চেয়ে ছোট বা সমান হতে হবে। এটা আসলে মুখস্থ করার কোনো জিনিস না। তুমি একটা জিনিস চিন্তা করো, তোমাকে যদি আমি বলি যে তোমাকে আমি 7টা অবজেক্ট নিলাম, 7টা অবজেক্ট দিলাম, 7টা অবজেক্ট থেকে তুমি 10টা অবজেক্ট নিয়ে সাজাও, এটা কি সম্ভব নাকি? তোমাকে আমি দিছি 7টা, সেখান থেকে কি তুমি 10টা নিয়ে সাজাতে পারবা? কখনোই পারবা না। 7টা থেকে তুমি সর্বোচ্চ 7টা নিয়ে সাজাইতে পারো। এই জন্য দেখো এন এর ভ্যালুটা কিন্তু আর এর সমান হতে পারে বা আর এর ভ্যালুটা এন এর সমান হতে পারে। আবার 7টা থেকে তুমি চাইলে 7টার কম নিয়ে সাজাতে পারো, 5টা নিয়ে সাজাতে পারো, 2টা নিয়ে সাজাতে পারো। এই জন্য আর এর ভ্যালুটা হবে এন এর চেয়ে ছোট। সো এই যে সাজানোর উপায়, এই সাজানোর উপায়টার লেখাটার একটা মানে ম্যাথমেটিক্যাল যে স্ট্যান্ডার্ড ওয়ে সেটা হচ্ছে NPR, ঠিক আছে? আমি একটু তোমাকে হাতে লিখে দেখাই, এটা আমি টাইপ করে লিখছি, একটু হাতে লিখে দেখাই। এন এটা একটু উপরে হবে, ঠিক আছে? এন এর মোটামুটি মাঝে থেকে শুরু করে তুমি একটা ক্যাপিটাল পি লিখবা, ঠিক আছে? এবং পি এর নিচে থেকে শুরু করে বা অর্ধেক পোর্শন থেকে নিচের দিকে তুমি একটা স্মল আর লিখবা। তো এইটা হচ্ছে আমার NPR বা এন সংখ্যক ভিন্ন ভিন্ন অবজেক্ট হতে আর সংখ্যক অবজেক্ট নিয়ে সাজানোর উপায়। কিছু এক্সাম্পল করবো আমরা, কিছু এক্সাম্পল করলে জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলছে যে 6জন ছাত্র হতে 3জন ছাত্র নিয়ে একটি বেঞ্চে কতভাবে বসানো যায়? 6জন ছাত্র আছে, ডেফিনেটলি তারা ভিন্ন ভিন্ন, কারণ ছাত্র তো আসলে সেম হওয়ার কোনো উপায় নেই। মানুষ কিভাবে আইডেন্টিক্যাল হয়, ঠিক আছে? অনেকে আবার যমজের এক্সাম্পল দিতে চায়। যমজ হলো মানুষ দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা, তাই না? আচ্ছা, সো মানুষ কখনো সেম হয় না। তো 6জন ছাত্র আছে, 6জন ছাত্র থেকে আমাকে কয়জন নিয়ে বসাইতে হবে? 3জন নিয়ে বসাইতে হবে। মনে করো তুমি কোনো সূত্র জানো না, তুমি যদি সূত্র না জানো তাহলে জিনিসটাকে তুমি কিভাবে চিন্তা করতে পারো? দেখো, তোমার কাছে প্লেস মানে মানুষ আছে 6টা এবং বসানোর জায়গা আছে কয়টা? 3টা। আমি এই যে বসানোর জায়গা লিখলাম 1টা 2টা 3টা, 3টা বসানোর জায়গা। প্রথম স্থানটা তুমি কতভাবে ফিল আপ করতে পারো? দেখতে মনে হচ্ছে গ্যাপ মনে হচ্ছে না, তাই না? আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে করি। আচ্ছা, দেখো আমার কাছে মানুষ আছে কয়জন? 6জন বা ছাত্র আছে 6জন। ফার্স্ট প্লেসে আমি কতজনকে বসাতে পারবো বা কতটা ওয়েতে আমি আমার ফার্স্ট প্লেসটা ফিল আপ করতে পারবো? 6টা ভিন্ন ভিন্ন ওয়েতে। সো এইখানে আমি দিলাম হচ্ছে গিয়ে 6।
আমাকে বসাইতে বলছে কয়জনকে? বসাইতে বলছে 3 জনকে। তাহলে ঘটনা কি কমপ্লিট হয়েছে? ঘটনা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, ঘটনাটা ইনকমপ্লিট, কারণ 3 জনকে বসাইলে ঘটনাটা কমপ্লিট হবে। আমি বসাইছি মাত্র একজনকে। এবং তোমরা জানো যে ইনকমপ্লিট ঘটনাগুলো কি করতে হয়? গুণ করতে হয়, ঠিক আছে? তো এখানে দিব আমি একটা গুণ চিহ্ন। ওকে ফাইন। দ্বিতীয় প্লেসটা আমি কতভাবে বসাতে পারি বা কতজনকে বসাতে পারি? যে অলরেডি প্রথম প্লেসে বসে গেছে সে তো আর দ্বিতীয় প্লেসে বসতে পারবে না। তো সে যদি দ্বিতীয় প্লেসে বসতে না পারে, তাহলে দ্বিতীয় প্লেসে বসানোর জন্য আমার উপায় থাকবে 5টা। 5 জনকে বসাতে পারবো, 5 ভাবে বসাতে পারবো, সেই জন্য এখানে হবে 5। এগেইন এটা ইনকমপ্লিট ঘটনা, সো আমাকে আরেকবার গুণ করতে হবে। ওকে ফাইন। দেন থার্ড যে প্লেসটা আছে, সিমিলার লজিকে এটা আমি 4 জন ছাত্র দিয়ে ফিল আপ করতে পারি বা 4টা উপায় ফিল আপ করতে পারি, সেজন্য এখানে আমার বসবে কত? 4। মজার ব্যাপার হচ্ছে এই যে তুমি ম্যানুয়ালি এটা বের করলে না, এইটাকেই ম্যাথমেটিক্যালি তুমি একবারে লিখতে পারো 6p3। 6 জন ভিন্ন ভিন্ন ছাত্র, 6 জন ভিন্ন ভিন্ন ছাত্র থেকে 3 জন ছাত্র নিয়ে বসানোর উপায় বা সাজানোর উপায়, সেটাকে তুমি ম্যাথমেটিক্যালি একবারে বলতে পারো 6p3। এবং তুমি যদি এটাকে গুণ করে লেখো তাহলে সেটা হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4, যার ভ্যালু হচ্ছে কত? যার ভ্যালু হচ্ছে 120। ক্যালকুলেটরে যখন তুমি ভ্যালু বের করবা তখন কি 6 গুণন 5 গুণন 4 এভাবে করতে হবে নাকি? না, এভাবে করতে হবে না। ক্যালকুলেটরে সরাসরি পি এবং সি এই ফাংশন দুটো দেয়া আছে। তোমার যে ক্যালকুলেটরটা আছে সেই ক্যালকুলেটরে এই যে গুণ চিহ্নটার উপরে দেখো, গুণ চিহ্নটার উপরে এবং ভাগ চিহ্নটার উপরে দেখো, গুণ চিহ্নটা এবং ভাগ চিহ্নটার উপরে ব্রাউন কালারে তোমাকে দেয়া আছে, ছোট করে লেখা আছে এনপিআর, এনসিআর। এনপিআর এর মানে কি সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি, এনসিআর এর মানে কি সেটা আমরা ফিউচার লেকচারগুলোতে দেখবো। সো এনসিআর নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, তুমি এনপিআর পর্যন্ত বুঝো। এনপিআর মানে হচ্ছে এনটি ভিন্ন ভিন্ন অবজেক্ট থেকে আর সংখ্যক অবজেক্ট নিয়ে সাজানোর উপায়। সো কিভাবে কাজটা করব? ক্যালকুলেটরে কিভাবে ভ্যালু বের করব? আমার লাগবে হচ্ছে 6p3। ফার্স্ট আমি ক্যালকুলেটরে চাপবো 6। এরপর তুমি জানো যে এই উপরের যেই লেখাগুলো ওগুলো ওই ফাংশনগুলো অ্যাক্সেস করতে গেলে তোমাকে শিফট চেপে গুণ বাটনটা চাপতে হবে। তো আমি কি করব? প্রথমে 6 চাপবো, শিফট চেপে গুণ বাটনটা চাপবো, তাহলে আমার ক্যালকুলেটরে লেখা উঠবে পি। দেন আমি 3 চাপবো, তো আমার ক্যালকুলেটরে লেখা উঠবে 6p3। দেন আমি ইকুয়াল চাপলে আমার রেজাল্ট চলে আসবে 120। ওকে, সো ক্যালকুলেটরে আমরা ভ্যালু বের করতে পারবো, তাই না? ওকে, দেখো আরেকটা এক্সাম্পল দেখো। 7টা বই হতে 4টা বই নিয়ে কতভাবে সাজানো যায়, বা 7টা বই থেকে 4টা বই, একটার উপরে তুমি যদি আরেকটা রাখো, একটার উপরে আরেকটা বই রাখছো, প্রথম বইটা, তার উপর আরেকটা বই, তার উপর আরেকটা বই, তার উপর আরেকটা বই, এইভাবে একটার উপর একটা রেখে 7টা বই থেকে 4টা বই নিয়ে কতভাবে সাজানো যায়। সো তুমি যদি মানে মানে ম্যানুয়ালি চিন্তা করো, মনে করো এটা হচ্ছে কি আমার টেবিল, টেবিলের উপর আমি প্রথম বইটা রাখতে পারি, কতভাবে রাখতে পারি? যেহেতু আমার কাছে 7টা বই আছে, প্রথম বইটা আমি রাখতে পারি 7 ভাবে, তার উপরে আমি আরেকটা বই রাখতে পারি। এবার আমার কাছে বই রাখার জন্য চয়েস আছে কয়টা? 6টা চয়েস আছে। প্রথমে একটা বই রেখে ফেলছি, সেটা রাখতে পারবো না, ওইটা ছাড়া বাকি যে 6টা আছে সেই 6টা রাখতে পারবো। তো সেকেন্ড বইটা রাখার উপায় 6টা। থার্ড বইটা, এইটার উপরে যে থার্ড বই আমি রাখবো সেইটা রাখার উপায় কয়টা হবে? অলরেডি 2টা বই আমি রেখে ফেলছি, সেই 2টা বাদে বাকি যে 5টা বই আছে সেই 5টার যে কোনো একটা আমি এখানে রাখতে পারি। তো থার্ড বইটা রাখার উপায় হবে 5টা, এবং বই রাখতে হবে কয়টা বলো তো? 4টা বই রাখতে হবে। সো ফোর্থ বই রাখার ওয়ে হবে 4টা। এইভাবে তুমি ম্যানুয়ালি করতে পারো। বাট তুমি যদি বিন্যাস সমাবেশের কনসেপ্ট দিয়ে বের করতে চাও, এটার অ্যান্সার এক লাইনে তুমি বলতে পারো যে ঠিক আছে 7টা বই থেকে 4টা বই নিয়ে সাজাইতে হবে, তো এটার অ্যান্সার হচ্ছে 7p4। কত বলছি? 7p4। সো ঝটপট একটু ক্যালকুলেটরে হিসাব করে আমাকে বলো যে 7p4 মানে কত হয়? 7p4 মানে কত হয়? ঠিক আছে, আমার কাছে ক্যালকুলেটর আছে। ওকে, সো ক্যালকুলেটর আমি দেখি 7p4। 7p4 এর ভ্যালু হচ্ছে 840, 840, 840 ভাবে। দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, সো এইটা গেল বেসিক জিনিস একবারে। এখন আসো আমরা ফোকাস করি
যে এনপিআর এর মান হাতে কিভাবে নির্ণয় করব। হাতে নির্ণয় করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ক্যালকুলেটর জিনিসটা কিন্তু তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলোতে অ্যালাউড না। তুমি যখন ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো দিতে যাবা, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড, কারণ সেখানে রিটেন পরীক্ষা হয়। ভার্সিটির যে ভর্তি পরীক্ষা ম্যাক্সিমাম কিন্তু এমসিকিউ টাইপ। তো এই এমসিকিউ টাইপ পরীক্ষাগুলা মোর চ্যালেঞ্জিং করার জন্য তোমাকে ক্যালকুলেটর অ্যালাউ করবে না। সো হাতে কিভাবে ভ্যালু বের করতে হয় সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করো, তোমরা হয়তো অলরেডি খেয়াল করছো, যখন আমি বলতেছিলাম 6p3, 6p3, ঠিক আছে, 6p3 কয়টা সংখ্যা এখানে গুণ করছে আমি বলো তো? একটা, দুইটা, তিনটা সংখ্যা গুণ করছি। কত থেকে কত পর্যন্ত? 6। এই যে উপরে এখানে 6 আছে, দেখো 6p3। তো এই 3 দিয়ে আসলে আমি কি বোঝাচ্ছি? এই 3 দিয়ে আমি বোঝাচ্ছি যে তিনটা সংখ্যা আমি গুণ করব। এখানে 3 আছে, 3 দিয়ে আমি বোঝাচ্ছি যে তিনটা সংখ্যা আমি গুণ করব, একটা, দুইটা, তিনটা। সো তিনটা সংখ্যা গুণ করব, ফাইন। কোন তিনটা সংখ্যা গুণ করব? কোন তিনটা সংখ্যা গুণ করব? তিনটা সংখ্যা তো দুনিয়াতে বহু তিনটা সংখ্যা আছে, অনেকগুলো তিনটা সংখ্যা আছে। কোন তিনটা সংখ্যা? তো এবার বলতেছে যে 6p3, এই 6 থেকে তুমি শুরু করো এবং এক এক করে কম করো। সো আমি কি করব? 6 থেকে শুরু করব। সো 6 থেকে শুরু করলাম, এরপর 6 এর সাথে গুণ করব ওর চেয়ে এক কম সংখ্যা, অর্থাৎ 6 থেকে 5 গুণ করব। 5 এর সাথে আবার কি গুণ করব? ওর চেয়েও এক কম সংখ্যা, অর্থাৎ 4 গুণ করব। সো এই তিনটা সংখ্যা আমি গুণ করব। এই তিনটা সংখ্যার গুণফলই হচ্ছে 6p3। দেখো 7p4 এর ক্ষেত্রে একই জিনিস ছিল। 7p4 বলতেছে যে চারটা সংখ্যা তুমি গুণ করো। ওকে ফাইন, চারটা সংখ্যা গুণ করবো। কোন চারটা সংখ্যা? শুরু করো 7 থেকে। এই যে 7 থেকে আমি শুরু করব, 7, 6, 5, 4। এই চারটা সংখ্যা আমি গুণ করব। তাহলে তুমি বুঝতেই পারতেছো, আমি যদি তোমাকে এনপিআর বলি, এনপিআর এর মানে হচ্ছে আমি আর সংখ্যক সংখ্যা গুণ করব। এন পি আর, আর সংখ্যক সংখ্যার গুণফল। আর সংখ্যক সংখ্যার গুণফল, ঠিক আছে? কোন আর সংখ্যক সংখ্যা? এন থেকে শুরু করে আর টি সংখ্যার গুণফল। তাহলে এনপিআর মানে আমি হাতে যদি বের করতে চাই, তাহলে আমাকে আর সংখ্যক সংখ্যা গুণ করতে হবে। শুরুটা আমি করব এন থেকে, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটাকে আমি একটু ম্যাথমেটিক্যালি লিখি। তার মানে আসলে যেটা বলতে চাচ্ছে যে এনপিআর, আমি যেটা বলতে চাচ্ছি যে এন পি আর, এখানে আসলে গুণ হবে আর সংখ্যক সংখ্যা, ঠিক আছে? শুরু করব কি দিয়ে? এন দিয়ে। এন এর পরে এন এর এক ছোট সংখ্যাটা হচ্ছে n-1, তার চেয়েও এক ছোট সংখ্যাটা হচ্ছে n-2, তার চেয়েও এক ছোট সংখ্যাটা হচ্ছে n-3। এইভাবে চলবে। কত দূর চলবে? লাস্টের উৎপাদকটা কত? লাস্টের উৎপাদকটা হচ্ছে এই অনুক্রমের বা এই সিকোয়েন্সের আরতম সংখ্যা। ব্যাপারটা বুঝো, আমি আর সংখ্যক সংখ্যা গুণ করতে যাচ্ছি, এই সিকোয়েন্সটাতে উৎপাদক সংখ্যা থাকবে আর টি বা আর সংখ্যক, ঠিক আছে? শুরু করছি কত দিয়ে? এন দিয়ে। তাহলে এন, n-1, n-2, n-3, এইভাবে লাস্টের যে উৎপাদকটা হবে সেটা হবে আরতম সংখ্যা, ঠিক আছে? তো আরতম সংখ্যা, তোমরা তো আসলে এন তম সংখ্যা সূত্র জানো। সূত্র কি জানো বলো তো? a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে কি একটা সমান্তর অনুক্রমের এন তম পদের সূত্র। আমার এন তম পদ দরকার না, আমার দরকার আর তম পদ, ঠিক আছে? সো আর তম পদ যদি দরকার হয়, আমি অ্যাকচুয়ালি এন এর জায়গায় এখানে লিখে দিব আর। এ মানে কি? এ মানে হচ্ছে প্রথম পদ। প্রথম পদ কি? প্রথম পদ হচ্ছে কি আমার এই অনুক্রমের প্রথম পদ হচ্ছে এন। সো আমি এখানে লিখবো এন প্লাস আর -1
ইন্টু ডি। ডি মানে কত? ডি মানে হচ্ছে গিয়ে কত করে কমতেছে বলো তো? এক এক করে কমতেছে, তাই না? পার্থক্য কত? ডি মানে হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, বা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। সো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ যদি করো তাহলে অ্যাকচুয়ালি -1 চলে আসে। সো এখানে হবে একটা -1। সো কত হচ্ছে? n মাইনাস আর প্লাস 1। সো আমি যেটা বলতে যাচ্ছি যে এই যে অনুক্রমটা, এই অনুক্রমটার আর তম উৎপাদকটা হচ্ছে n মাইনাস আর প্লাস 1। ওকে ফাইন। সো n মাইনাস আর প্লাস 1। এটা একটা সূত্র, এটাকে তুমি একটা সূত্র হিসাবে মনে রাখবা, ঠিক আছে? এইটা হচ্ছে কি একটা সূত্র। আচ্ছা, কথা কি বোঝা যায়? কথা বোঝা যাচ্ছে, তাই না? এটা আসলে খুব কঠিন কিছু না। তোমাকে আমি ম্যাথে হিসাব করে দেখাইছি যে আসলে 6p2 মানে কি? 6p2 মানে হচ্ছে 6 ইন্টু 5, ঠিক আছে? শেষ। 7p3 মানে কি? 7p3 মানে 7 ইন্টু 6 ইন্টু 5, শেষ, ঠিক আছে? 8p4 মানে কি? 8p4 মানে চারটা সংখ্যার গুণফল। কি কি? 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, শেষ। সো সেম জিনিসটা এটা আসলে একটু ম্যাথমেটিক্যালি লিখে দেখাইছি। আচ্ছা, এইটার আবার আরেকটা রূপ আছে। এইটার আবার আরেকটা রূপ আছে। দেখো আমি কি লিখলাম? npr, এটা সমান সমান লিখছি n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 n মাইনাস আর প্লাস 1। এটা আমি লিখছি, তাই না? একটা জিনিস খেয়াল করো, আমি যদি এর সাথে কিছু এক্সট্রা টার্ম গুণ করি এবং সেই টার্মগুলোকে পরবর্তীতে যদি ভাগ দিয়ে দেই, তাহলে তো তোমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না। আমি কি করব? এটার সাথে কিছু এক্সট্রা টার্ম গুণ করব, এক্সট্রা পদ গুণ করব, এবং পরবর্তীতে সেটা আমি ব্যালেন্স করার জন্য ভাগ দিয়ে দিব। সো আমি গুণ করতে চাচ্ছি, এটার সাথে গুণ করতে যাচ্ছি, এইটার চেয়ে এক কম করলে কত হয় বলতো? n মাইনাস আর প্লাস 1। এটা থেকে যদি আমি আরো এক বিয়োগ করি, তাহলে এইটার পরের সংখ্যাটা কত হওয়া উচিত ছিল? এটা পরের সংখ্যাটা হওয়া উচিত ছিল n মাইনাস আর। এবং n মাইনাস আর থেকেও যদি আমি আরো এক বিয়োগ করি, তাহলে তার পরের সংখ্যাটা হওয়া উচিত ছিল n মাইনাস আর মাইনাস 1। এইভাবে যদি আমি এক বিয়োগ করতেই থাকি লাস্ট পর্যন্ত আমি কততে পৌঁছাবো বলতো? 3 2 1 এইভাবে পৌঁছাবো। যেহেতু n হচ্ছে গিয়ে একটা স্বাভাবিক পূর্ণ সংখ্যা, n যদি একটা স্বাভাবিক পূর্ণ সংখ্যা হয় এবং এখান থেকে আলটিমেটলি আমি যদি এক 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 করে বিয়োগ করতেই থাকি, তাহলে এক সময় না এক সময় আমি এক পর্যন্ত পৌঁছাবো। 3 2 1 এই পর্যন্ত আমি পৌঁছাবো। আমার কাছে প্রথমে যে উৎপাদকগুলো ছিল সেই উৎপাদকগুলো ছাড়াও আমি আরো এক এক করে বিয়োগ করে একবারেই লাস্ট পর্যন্ত পৌঁছায় গেছি। এখন এই কাজটা করতে যে আমি অতিরিক্ত যেই পদগুলা লিখছি সেই পদগুলোকে আমি কি করব? ভাগ দিয়ে দিব। কি কি লিখছি বলো তো? n মাইনাস আর লিখছি, n মাইনাস আর মাইনাস 1 লিখছি। এইভাবে আমি সবগুলা লিখতে লিখতে 3 2 1 পর্যন্ত লিখে ফেলছি। আচ্ছা, সো n p r, এটার মানে দাঁড়াচ্ছে, মজাটা দেখো, উপরে এক n থেকে শুরু করে এক পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল, এক থেকে শুরু করে n পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল, যেটাকে তুমি সুন্দর করে বলতে পারো n ফ্যাক্টোরিয়াল। এবং নিচে n মাইনাস আর থেকে শুরু করে এক পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল, যেটাকে তুমি সুন্দর করে বলতে পারো n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এইটা আরেকটা সূত্র। সো npr, এটার ম্যাথমেটিক্যাল আরেকটা সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল।
আবার বলি, npr মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, হাতে কলমে আমরা কিছু ভ্যালু বের করতে চাই, যেমন np0 এটা মানে কি, মাত্র যেই সূত্রটা আমরা শিখলাম সেই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, npr এটা মানে আমি শিখছি কত, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই না? তো তুমি আমাকে বলো np0 n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে শূন্যটা বস্তু নিয়ে সাজানোর উপায়। তো এইটা ম্যাথমেটিক্যাল আমি যদি এই সূত্রতে বসাই, তাহলে আমার n এর ভ্যালু হচ্ছে গিয়ে কত, n এর ভ্যালু n, r এর ভ্যালু হচ্ছে 0। তো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান আসতেছে কত, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল সমান সমান 1। np0 এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। ঠিক আছে, np0 এর ভ্যালু হচ্ছে গিয়ে 1 মানে কি, মানে হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে শূন্যটা বস্তু নিয়ে সাজানোর উপায় একটা। শূন্যটা বস্তু নিয়ে সাজানো মানে আসলে তুমি কোনো বস্তু নেওই নাই, তুমি বস্তু না নিয়ে সাজাইছো। ঠিক আছে, সো এইটাই হচ্ছে গিয়ে একটা সাজানোর উপায়। মনে করো একটা টেবিলের উপরে 10টা বই ছিল, তোমাকে আমি বললাম যে শূন্যটা বই নিয়ে সাজাও। তো শূন্যটা বই নিয়ে সাজানো মানে তুমি আসলে কোনো বইই নাও নেই, শূন্যটা বই মানে কোনো বইই নাও নেই। সো ওই 10টা বই ওখানেই পড়ে আছে, এবং এইটা ইটসেলফে সাজানোর ওয়ে, মানে সাজানোর উপায়। ঠিক আছে, তো এই জন্য আমরা বলতেছি যে np0 এটা মানে হচ্ছে 1। ওকে ফাইন, তাহলে np0 এটার ভ্যালু হচ্ছে গিয়ে 1, এবং এইটা আমরা মুখস্থ রাখবো, এটা আমরা মুখস্থ রাখবো। ঠিক আছে, ওকে। আর কি বের করা যায় বলতো, np1 এর ভ্যালুটা বের করে দেখি। np1 এর ভ্যালু কি হবে, n ফ্যাক্টোরিয়াল 1 মানে কি, আচ্ছা এটা এইভাবে বের করা লাগতেছে কেন আমাকে, এটা তো এইভাবে বের করতে হবে না আমার, আমি একটু আগে যে কনসেপ্ট ইউজ করলাম সেটা দিয়ে করি না। np1 মানে কি, np1 মানে হচ্ছে একটা সংখ্যার গুণফল। এখানে 1 আছে, 8 থাকলে বলতাম 8টা সংখ্যার গুণফল, 1 থাকলে বলবো একটা সংখ্যার গুণফল। কত দিয়ে শুরু করব, n দিয়ে শুরু করব। সো সিম্পল, np1 এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার n। ঠিক আছে, np1 এর ভ্যালু হচ্ছে গিয়ে n। তো এইটাও আমি একটু মুখস্থ রাখবো। ঠিক আছে, সো তোমাকে যদি আমি চট করে বলি, বলো 7p1 মানে কত, 7p1 মানে 7। 8p1 মানে কত, 8p1 মানে হচ্ছে 8। 10p1 মানে কত, 10p1 মানে হচ্ছে 10। ঠিক আছে, আচ্ছা আরেকটা ভ্যালু আমরা বের করব। আমরা npn এর ভ্যালুটা বের করে দেখি। সো npn এর ভ্যালুটা যদি বের করি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। কারণ কি, কারণ হচ্ছে এখানে n এর ভ্যালু n, r এর ভ্যালুও n। তো কি আসতেছে বলো তো, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল। এবং তোমরা সবাই জানো যে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে গিয়ে 1। এটা কিন্তু আমি আগের কোনো একটা লেকচারে বের করে দেখেছি যে 0 ফ্যাক্টোরিয়াল কেন 1 হয়। ঠিক আছে, সো তোমার npn এই ভ্যালুটা আসতেছে আমার n ফ্যাক্টোরিয়াল, এবং এটা আমরা মুখস্থ রাখবো। দেখো, মুখস্থ রাখাটা কিন্তু খারাপ জিনিস না। ঠিক আছে, তুমি অনেকেই তোমাকে বলে যে অঙ্ক তো মুখস্থ করার জিনিস না, কে বলছে মিথ্যা কথা, অঙ্ক অবশ্যই মুখস্থ করার জিনিস, বাট তোমাকে বুঝে বুঝে মুখস্থ করতে হবে। ঠিক আছে, npn মানে n ফ্যাক্টোরিয়াল কেন হচ্ছে এটা তোমাকে বুঝতে হবে। তো তুমি যদি এটা বুঝো, দেন মুখস্থ করার ভিতরে আসলে কোনো কোনো সমস্যা নাই। ঠিক আছে, না বুঝে মুখস্থ করলে সমস্যা আছে। ওকে ফাইন, সো আমরা এই জিনিসগুলো দেখলাম। এখন আচ্ছা, জীবনের এই প্রান্তে এসে তোমরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এই মুহূর্তে একটা সাবস্ক্রাইব করে ফেলো। ঠিক আছে, কারণ সাবস্ক্রাইব করলে নতুন নতুন আপডেটগুলো পাবা, এবং তোমাদের এই সাবস্ক্রিপশন আমাদেরকে ইন্সপায়ার করবে নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জন্য। ওকে ফাইন, সো আমরা প্রমাণ সংক্রান্ত কিছু সমস্যা দেখব। ঠিক আছে, প্রমাণ সংক্রান্ত কিছু সমস্যা দেখব। আচ্ছা, আরো কিছু জিনিসই করানো উচিত ছিল। আচ্ছা, এটা তো পারবাই তাই না? ধরো যে তোমাকে আমি যদি বলি, তোমাকে যদি আমি বলি 10p2 এর ভ্যালু কত বলো তো,
ক্যালকুলেটর ছাড়া, মনে করো ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গেছো, ক্যালকুলেটর ছাড়া বের করবা। তো 10p2 মানে হচ্ছে দুইটা সংখ্যার গুণফল। কোন দুইটা সংখ্যা? 10 থেকে শুরু করে তার আগের সংখ্যাটা। সো 10 ইন্টু 9, যার ভ্যালু হচ্ছে 9/90। ঠিক আছে, তোমাকে যদি আমি বলি 7p3 এর ভ্যালু বলো, তাহলে 7 ইন্টু তিনটা সংখ্যার গুণফল হবে। সো আমি 7 থেকে শুরু করব। ঠিক আছে, 7, তারপরে আসবে হচ্ছে 6, তারপরে আসবে 5। তো এই জিনিসগুলা হোপফুলি তোমরা হাতে কলমে বের করতে পারবা। আচ্ছা, তো আমরা প্রমাণ সংক্রান্ত কিছু সমস্যা করতে যাচ্ছি। 4 ইন্টু np3 ইকুয়ালস টু 5 ইন্টু n-1p3 আমাদেরকে প্রমাণ করো কথাটা ভুল, প্রমাণ করো কথাটা ভুল, n এর মান নির্ণয় করো। ঠিক আছে, প্রশ্নটা হবে n ইকুয়ালস টু হোয়াট, n এর মান বের করতে হবে। প্রমাণ কি করবো? লেফট সাইড রাইট সাইড দিয়ে আছে, এটা আসলে প্রমাণ করতে পারবা না, তোমাকে n এর ভ্যালুটা বের করতে হবে এই সমীকরণ থেকে। সো n ইকুয়ালস টু হোয়াট, এটা আমাদেরকে বলতে হবে। সো আমি এটা এইভাবে অ্যাপ্রোচ করি। দেখো 4 ইন্টু np3 বলছে, np3 কথাটার মানে হচ্ছে তিনটা সংখ্যার গুণফল। কোন তিনটা সংখ্যা? n থেকে শুরু করব, n থেকে শুরু করব। ঠিক আছে, সো n থেকে শুরু করে তিনটা সংখ্যার গুণফল। সো আমি n, n-1, n-2 এই তিনটা সংখ্যা এখানে গুণ করতে যাচ্ছি। সো 4 এটার সাথে হবে n, এখানে একটু সাবধান, এই গুণ চিহ্নটাকে আবার x মনে হতে পারে। সো আমি এখানে লিখলাম n, n-1, n-2 ইকুয়াল 5 দিলাম। n-1p3 কথাটার মান হচ্ছে তিনটা সংখ্যার গুণফল। কোথা থেকে শুরু করব? n-1 থেকে শুরু করব। সো n-1, তারপরে n-2, তারপরে n-3, এক এক করে বিয়োগ করব। তিনটা সংখ্যা যখনই শেষ হয়ে যাবে তখনই শেষ। তো n-1 থেকে শুরু করলাম, n-1 থেকে যদি এক বিয়োগ করি তাহলে হয় n-2, আরো এক বিয়োগ করলে হচ্ছে n-3। কয়টা সংখ্যা হলো দেখো তো? একটা, দুইটা, তিনটা সংখ্যা। তো শেষ। এবার আমরা দেখবো যে দুনিয়াতে কিছু কাটাকাটি করা যায় কিনা। তো কাটাকাটি করা মনে হচ্ছে যাবে। n-1 এর সাথে n-1 চলে যাবে, n-2 এর সাথে n-2 চলে যাবে। চলে যাওয়ার পর বাকি যে জিনিসগুলো থাকতেছে সেগুলো আমরা একটু লিখে ফেলি। 4n এটা সমান সমান আসতেছে 5n মাইনাস 5 দিয়ে একবারে গুণ করে দেই 15। সো আমার n এর ভ্যালু এটা চলে আসতেছে 15 and this is the answer. সহজ অঙ্ক না? ক্যালকুলেটরে বসায় দেখতে পারো। 4 ইন্টু n এর ভ্যালু যেহেতু 15, 15p3 এটার ভ্যালু যত আসে, 5 ইন্টু 15-1 তার মানে হচ্ছে 14, 14p3 ভ্যালুটা সেম আসে কিনা ক্যালকুলেটরে চেক করতে পারো। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস বলার আছে, সেই জিনিসটা হচ্ছে n এর যে ভ্যালুটা 15, মাঝে মাঝে এরকম হয় অঙ্ক করে n এর ভ্যালু তোমার মনে করে চলে আসলো 1। সাপোজ এই অঙ্কটা করলো, একটা দ্বিঘাত সমীকরণ আসলো, কথার কথা একটা দ্বিঘাত সমীকরণ আসলো, এবং ক্যালকুলেট করে তুমি দেখলা যে একটা ভ্যালু আসছে 15 আর একটা ভ্যালু আসছে 1। 1 কি আমরা নিব? n এর ভ্যালু কি 1 হতে পারবে? n এর ভ্যালু কিন্তু 1 হতে পারবে না, কারণ তোমার প্রশ্নে অলরেডি np3 আছে, np3 আছে, তার মানে n এর ভ্যালু 3 এর চেয়ে বড় বা সমান। ঠিক আছে, তো সাপোজ এখানে একটা দ্বিঘাত সমীকরণ আসলো এবং তুমি পাইলা দুইটা ভ্যালু, একটা পাইছো 15 আর একটা পাইছো 1। 1 কিন্তু নেওয়া যাবে না, কারণ আমাদেরকে এই ভ্যালুগুলা 3 এর চেয়ে বড় বা সমান নিতে হবে। তো তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো যে n এর মান 1 গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, আরেকটা অঙ্ক করি। 4np3, 4np3 তার মানে হচ্ছে গিয়ে তিনটা সংখ্যার গুণফল। শুরু করব কত দিয়ে? 4n দিয়ে। 4n, 4n-1, 4n-2, 4n, 4n-1, 4n-2 এই তিনটা সংখ্যা। ঠিক আছে, তারপরে তোমার একটা 2 আছে, 2 লিখলাম। তারপরে এখানে বলছে 2np4, তার মানে হচ্ছে চারটা সংখ্যার গুণফল। কোন চারটা সংখ্যা? 2n থেকে শুরু করতে হবে, যেহেতু 2np4 আছে 2n থেকে শুরু করতে হবে। সো আমি এখানে লিখলাম 2n, 2n-1, 2n-2, 2n-3, এক এক করে বিয়োগ করে এইভাবে 2n, 2n-1, 2n-2, 2n-3 চারটা সংখ্যা লিখলাম। এরপর আমি দেখবো দুনিয়াতে কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা। আচ্ছা তার আগে, আচ্ছা এখানে 4n,
4n-1, এখান থেকে তো তুমি চাইলে একটা 2 কমন নিতেই পারো, কমন নিলে তোমার চলে আসবে 2n-1। এখানে কি আসতেছে, এখানে আসতেছে 4n, 2n-1, এখান থেকে তুমি যদি একটা 2 কমন নাও তাহলে তোমার চলে আসবে n-1, আর এইখান থেকে চলে আসবে 2n-3। আচ্ছা, সো আজান দিচ্ছে, আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে নিই। ওকে, সো আমরা একটু কাটাকাটি করি, যেখানে যেখানে পসিবল সেখানে সেখানে আমরা একটু কাটাকাটি করি। আমাদের 4n এর সাথে 4n ক্যান্সেল আউট হয়ে যাবে, 2n-1 এর সাথে 2n-1 ক্যান্সেল আউট হয়ে যাবে। আর কিছু কি সম্ভব? সম্ভব, এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। আর কিছু না, মনে হচ্ছে আর কিছু করা সম্ভব না। সো বাকিটা আমরা গুণ করে দিব। ওকে, সো এখানে আছে কত? এখানে আছে 4n-1, আর ওই সাইডে আছে কি কি আছে? n-1, 2n-3, n-1 ইন্টু 2n-3। সো 4n-1 এবং এটাকে যদি গুণ করি তাহলে 2n স্কোয়ার -3n-2n, তার মানে হচ্ছে কি -5n, তারপরে আসবে কত? তারপরে আসবে +3। সো কত হচ্ছে? 2n স্কোয়ার -5n -4n, তার মানে হচ্ছে কি -9n, এবং আমার চলে আসবে +4 = 0। সো দুইটা ভ্যালু আসবে, n এর একটা ভ্যালু আসবে 8 আর একটা ভ্যালু আসবে 1, তাই না? এরকম আসবে। কি কি ইকুয়েশন ছিল? ইকুয়েশন ছিল 2n স্কোয়ার -8n + 4, 2n স্কোয়ার -8n + 4 = 0। 8n তো না, অ্যাকচুয়ালি 9n ছিল, 9n। So 2n square -8n -n + 4 = 0। তো 2n কমন নিলে তোমার চলে আসতেছে n-4 এরকম। ওকে ফাইন, আমি 8 আর 1 বলছিলাম, ওটা ভুল। তোমার 4 আর হাফ আসবে মনে হয়। তো -1 কমন নিলে n-4 = 0, n-4, 2n-1 = 0। সুতরাং n-4 = 0 যদি তুমি ধরো, তাহলে n এর ভ্যালুটা আসতেছে 4, এবং 2n-1 নট ইকুয়ালস টু 0 হবে, কারণ সেই ক্ষেত্রে n এর ভ্যালুটা ভগ্নাংশ হয়ে যায়, এবং ভগ্নাংশ আমরা নিব না। আমরা বলছি যে n এর ভ্যালুটা কি হতে হবে? একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে বা স্বাভাবিক সংখ্যা হতে হবে। তো এখানে 2n-1 নট ইকুয়ালস টু 0, এটা নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? n এর ভ্যালু 4, এটা কি অ্যাকসেপ্টেবল? এটা টেস্ট করতে হবে n এর ভ্যালু 4 অ্যাকসেপ্টেবল কিনা। সরি, তো n এর ভ্যালু আমি যদি 4 বসাই আমার মেইন ইকুয়েশনে, দেখো কোনো জায়গায় অসংজ্ঞায়িত টাইপের কিছু আসে কিনা বা এরকম কিছু আসে কিনা। সো আমি যদি n এর জায়গায় 4 বসাই, 4 বসালে কত আসতেছে? 4 4 16, মানে উপরে 16 p3। তো 16 p3 ভ্যালিড সংখ্যা, ঠিক আছে, ইনভ্যালিড না। 3 এর চেয়ে বড় হলে সমস্যা নাই, বা 3 এর সমান হলেও সমস্যা নাই। আবার এখানে 2n এর জায়গায় n এর জায়গায় যদি 4 বসাও, 4 বসালে তোমার চলে আসতেছে 4 দুগুণে 8, 8p4, 8p4 এটাও একটা ভ্যালিড সংখ্যা। সো 4 এটা একটা অ্যাকসেপ্টেবল ভ্যালু। সাপোজ কথার কথা তোমার অঙ্ক করে চলে আসলো 1, 4 এর জায়গায় ভ্যালু চলে আসলো কত? 1। সো 1 হলে এখানে কি হতো? 4 × 1, দ্যাট মিন্স 4, 4p3, ওটা ভ্যালিড হচ্ছে। বাট এখানে 1 বসালে তোমার চলে আসতো 1p4, 1p4 কিন্তু ইনভ্যালিড। সো 1 কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতাম না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা মজার অঙ্ক দেওয়া আছে, সেটা দেখো কি বলছে। 4টা ভিন্ন ভিন্ন রঙের পতাকা দেয়া আছে, 4টা ভিন্ন ভিন্ন রঙের পতাকা দেয়া আছে। যে কোনো সংখ্যক পতাকা বা ফ্ল্যাগ, ঠিক আছে, ফ্ল্যাগ, ধরো যে একটা লাল কালারের, একটা নীল কালারের, একটা সবুজ কালারের আর একটা হলুদ কালারের, এরকম 4 কালারের 4টা পতাকা তোমাকে দিয়েছে। বলছে যে যে কোনো সংখ্যক পতাকা ইউজ করে কতগুলো ভিন্ন ভিন্ন সংকেত দেওয়া সম্ভব। আচ্ছা, সো প্রবলেমটা ফিল করতে পারতেছো কিনা, মানে প্রবলেমটা আসলে কি বলতে চাইছে? মনে করো সমুদ্র সৈকতে দূর থেকে জাহাজ যাচ্ছে, ঠিক আছে, দূর থেকে জাহাজ যাচ্ছে, এখন অনেক বাতাস, তো তুমি যে কথা বলতেছো, কথা কিন্তু তোমার ওই অনেক দূরের জাহাজ কিন্তু দেখবে না, তো তাকে সংকেত দিতে হবে। তো কিভাবে সংকেত দিবা? সো তুমি মনে করো ফ্ল্যাগ, এইভাবে একটা লাঠির মাথায় ফ্ল্যাগ দিলা, ঠিক আছে? তো লাঠির মাথায় তুমি একটা ফ্ল্যাগ দিলা, মনে করো যে তুমি একটা ফ্ল্যাগ দিলা, ঠিক আছে, একটা ফ্ল্যাগ দিলা, গোলাপি কালারের একটা ফ্ল্যাগ দিলা।
এটার মানে সাপোজ তুমি বললা যে আচ্ছা ঠিক আছে গোলাপি কালারের ফ্ল্যাগ, এটার মানে হচ্ছে কি কাছে আসো, সাপোজ কথার কথা আগে থেকে মনে করো মাঝিরা ঠিক করে রাখছে যে গোলাপি ফ্ল্যাগ মানে হচ্ছে কাছে আসো। একটা ফ্ল্যাগ না দিয়ে দুইটা পতাকা দিয়েও কিন্তু সংকেত দেওয়া যায়। মনে করো যে এইটার সাথে তুমি একটা সবুজ কালারের পতাকা এটার নিচে লাগাইলা, সাপোজ এই যে দুইটা পতাকা যদি একসাথে থাকে এর মানে হচ্ছে দূরে যাও, ঠিক আছে। আবার এই দুইটা পতাকা ইউজ করে কিন্তু আরো দুইটা সংকেত দেওয়া যায়, তুমি চাইলে কিন্তু আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি লাঠির উপরে গোলাপি নিচে সবুজ কালার, এইটা একটা মিনিং দেয়, এবং উপরে সবুজ নিচে গোলাপি এটা আরেকটা মিনিং দেয়, ঠিক আছে। দুইটা কিন্তু দুই ধরনের সিগন্যাল, ঠিক আছে। তো এরকম দুইটা পতাকা ইউজ করে আমি দেখালাম, দুইটা পতাকা যদি আমি ইউজ করি তাহলে আমি দুইটা সিগন্যাল দিতে পারতেছি, ঠিক আছে। একটা পতাকা থাকলেও তো সংকেত দিতে পারতাম, তাই না। শুধু গোলাপি একটা মিনিং ইউজ করবে, শুধু সবুজ একটা মিনিং দিবে, গোলাপি এবং সবুজ একটা মিনিং দিবে, এবং তাদের আবার বিন্যাস আমাকে দেখতে হবে সেটা উপরে আছে নাকি নিচে আছে, ঠিক আছে। সো যেহেতু এখানে অ্যারেঞ্জমেন্টটা ফ্যাক্ট, ঠিক আছে, উপরে বা নিচে, উপরে লাগানো আছে নাকি নিচে লাগানো আছে, নিচে লাগানো আছে না উপরে লাগানো আছে, সো ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টের জন্য ডিফারেন্ট মিনিং তুমি পাচ্ছ। এই কারণে এইটা হচ্ছে বিন্যাসের কনসেপ্ট। আচ্ছা, বিন্যাসের কনসেপ্ট। এবং আমার হচ্ছে গিয়ে বলছে যে কোনো সংখ্যক কথাটার মানে কি, তুমি একটা পতাকা ইউজ করে সিগন্যাল দিতে পারো, দুইটা পতাকা ইউজ করে সিগন্যাল দিতে পারো, তিনটে ইউজ করতে পারো, চারটে ইউজ করতে পারো, পাঁচটা ইউজ করতে পারো। পাঁচটা ইউজ করতে পারো না কারণ তোমার পতাকায় আছে চারটা, ঠিক আছে। তো চারটার সমান বা চারটার কম যে কোনো সংখ্যক পতাকা তুমি ব্যবহার করতে পারো। আচ্ছা, সো আশা করি তোমরা মানে জিনিসটা বুঝতে পারছো। তো জিনিসটা যদি বুঝতে পারো তাহলে আমি তোমাদেরকে একটু লিখে রাখি, আমরা খুবই সহজ। একটি পতাকা ব্যবহার করে সিগন্যাল দেয়া যায় সমান সমান কয়টা বলো তো? 4p1। চারটা পতাকা আছে, চারটা পতাকা থেকে তুমি একটা পতাকা ব্যবহার করবা, সো চারটা পতাকা থেকে একটা পতাকা কত ভাবে ব্যবহার করতে পারবা? 4p1 ওয়েতে, এই জন্য 4p1, ঠিক আছে। মানে চার ভাবে, সোজা বাংলা 4p1 এর ভ্যালু কত? 4p1 এর ভ্যালু আমরা দেখছি np1 এর ভ্যালু যদি n হয় তাহলে 4p1 এর ভ্যালু হচ্ছে 4। সো তুমি লাল অথবা সবুজ অথবা কালো অথবা হলুদ যে কোনো একটা পতাকা ইউজ করে চারটা সংখ্যা দিতে পারো, এটাই হচ্ছে 4p1। যদি তোমাকে বলি দুইটি পতাকা ব্যবহার করে কতগুলো সিগন্যাল দিতে পারবা, সেটা হবে 4p2। অ্যারেঞ্জমেন্ট ফ্যাক্ট করে, ঠিক আছে। উপরে লাল আছে নিচে কালো আছে, এইটা এক জিনিস, উপরে কালো আছে নিচে লাল আছে এটা আরেক জিনিস। তো অ্যারেঞ্জমেন্ট ফ্যাক্ট করে এখানে তোমার বিন্যাস হবে, এবং বিন্যাসের কনসেপ্টে সবসময় পি ইউজ হয়, সমাবেশের কনসেপ্টে সি ইউজ হয়। আমি এখনো সমাবেশ করাই নেই, সো এটা নিয়ে তোমার চিন্তা করার দরকারই নেই ওই অ্যাঙ্গেলে, তুমি বিন্যাস নিয়ে শুধু চিন্তা করো। সো 4p2, তিনটা পতাকা দিয়ে তো আমি সিগন্যাল দিতে পারি। একটা খুঁটিতে তিনটা পতাকা লাগাইলাম, এটাও তো একটা সিগন্যাল হতে পারে, এবং তিনটা পতাকা লাগাইলে তোমার কিন্তু কত ভাবে তুমি নিতে পারবা। তিনটা পতাকা ব্যবহার করে সিগন্যাল দেয়া যায় 4p3। চারটা পতাকা ব্যবহার করে সিগন্যাল দেওয়া যায় 4p4। আচ্ছা, এখন এই ভ্যালুগুলা যে আসলে ভ্যালুগুলা কি করব? গুণ করব না যোগ করব? গুণ করব না যোগ করব? নিজের একটু চিন্তা করো তো, গুণ করা উচিত নাকি যোগ করা উচিত? 4p1 গুণন 4p2 গুণন 4p3 গুণন 4p4, এইটা আমার উত্তর হবে, নাকি 4p1 যোগ 4p2 যোগ 4p3 যোগ 4p4 এইটা আমার উত্তর হবে? কোনটা উত্তর হবে? সো তুমি চিন্তা করো কমপ্লিট ইভেন্ট নাকি ইনকমপ্লিট ইভেন্ট, এই অ্যাঙ্গেলে তুমি চিন্তা করো। একটা পতাকা ইউজ করে সিগন্যাল দেওয়া যায়, একটা পতাকা ইউজ করেই আমি সিগন্যাল দিচ্ছি, এটা একটা কমপ্লিট ঘটনা, ঠিক আছে। সিগন্যাল দেওয়া শেষ হয়ে গেছে, কমপ্লিট ঘটনা, ঠিক আছে।
ইনকমপ্লিট না, মানে একটার উপর একটা ডিপেন্ড করতেছে না। এই একটা পতাকা ব্যবহার করে যে সিগন্যাল সেইটা আলাদা একটা সিগন্যাল, দুইটা পতাকা ব্যবহার করে যে সিগন্যাল সেটা আলাদা একটা সিগন্যাল। সো এই দুইটা সিগন্যাল কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। সো প্রথমটার সাথে দ্বিতীয়টার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? অনির্ভরশীল ঘটনা বা কমপ্লিট ইভেন্ট, ঠিক আছে? প্রথমটা একটা কমপ্লিট ইভেন্ট, দ্বিতীয়টা একটা কমপ্লিট ইভেন্ট, তৃতীয়টা কমপ্লিট ইভেন্ট, চতুর্থটা কমপ্লিট ইভেন্ট বা সম্পূর্ণ ঘটনা। এবং আমরা বলছিলাম যে কমপ্লিট ইভেন্ট বা সম্পূর্ণ ঘটনা বা অনির্ভরশীল ঘটনা এগুলো যোগ করতে হয়। তাহলে যদি যোগ করতে হয় আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে মোট উপায় 4p1, 4p2, 4p3, 4p4। 4p1 এর ভ্যালু হচ্ছে 4, 4p2 এর ভ্যালু মুখে মুখে আমরা হিসাব করব। 4p2 মানে হচ্ছে 4 গুণন 3, দ্যাট মিন্স 12। 4p3 আমরা মুখে মুখে হিসাব করব। 4p3 মানে হচ্ছে 4 গুণন 3 গুণন 2। সো 3 4 12 দুগুণে 24। এবং 4p4 তোমাদেরকে আমি বলছিলাম যে npn মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তো 4p4 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত সেটা আমরা প্রথম ক্লাসে মুখস্থ করছি, সেটা হচ্ছে 24। তো সবগুলো যোগ করব, সবগুলো যদি যোগ করি তাহলে কত হচ্ছে আমার? 4 4 8 8 9 10 11 12 13 14, 14 4, হাতে থাকলো 1। 1 যদি থাকে 1 আর 1 2, 2 2 4, 5 6 64। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, সো আমরা আজকে লেকচারের শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো এটা জানাতে পারো, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে পারো। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুকে তুমি যদি প্রবর্তন লিখে সার্চ দাও, PROBORTON, প্রবর্তন লিখে সার্চ দাও, তাহলে কিন্তু গ্রুপটা চলে আসবে, সেখানে তুমি তোমার প্রশ্নগুলো করতে পারো। আর আমাদের সকল কোর্সগুলো পেইড এবং ফ্রি সকল কোর্স তুমি একসাথে পেয়ে যাবা এই চ্যানেলে বা এই ওয়েবসাইটে www.proborton.org। সো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই আমাদের সাথে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।